আজকে আপনাদের সাথে রান্নাঘরের কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, সেই সাথে গসা মাজা ছাড়াই শিং মাছ কিভাবে দবদবে সাদা করবেন সেই টিপসটাও দেখানোর চেষ্টা করব। মাত্র 5 মিনিটে শিং মাছ এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে আমরা যারা স্কুল গোয়িং মারা আছি বা প্রতিনিয়ত কাজের জন্য বাইরে যেতে হয়, কাজের চাপ একটু বেশি থাকে, যে কাজগুলো আগে থেকে করে রাখলে কাজের চাপ একটু কম থাকবে সেগুলো দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাজার থেকে 1 কেজি শিং মাছ কিনে এনেছি। যে অবস্থায় মাছগুলো আছে সে অবস্থা তো কাটা সম্ভব না। মাছগুলোকে মারার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দেওয়ার সাথে সাথে ডাকনা দিয়ে ডেকে দিলাম। ডেকে দেওয়ার একটু পরে দেখবেন মাছগুলো নরম হয়ে এসেছে। সে অবস্থায় মাছগুলো বানিয়ে নিলাম, আর আমি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি। মাছের মাথাগুলো খাবো না। আর মাছগুলো দেখুন কেমন কালো কালো। এই কালো অবস্থায় মাছগুলো রান্না করলে তরকারির কালার যেমন নষ্ট হবে, খাওয়ারও কিন্তু রুচি থাকবে না। আসুন তাহলে আসল পয়েন্টে আসে, শিং মাছ কিভাবে পরিষ্কার করব। শিং মাছ যখন কিনবেন বাজার থেকে এরকম ছোটখাটো একটা পেঁপে নিয়ে আসবেন। পেঁপের যে ছাল আছে সেটা দিয়ে আজকে আমি শিং মাছ দবদবে সাদা করব। প্রথমে আমি পিলার দিয়ে ছালগুলো তুলে নিচ্ছি, তারপর সবগুলো ছাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর পেঁপেটা ফেলে দিবেন না, পেঁপেটা হয়তো ভাজি করবেন বা তরকারি রান্না করে খেয়ে ফেলবেন। আমি অনেকদিন আগে একজন আপুকে দেখেছিলাম এভাবে পেঁপের ছাল দিয়ে শিং মাছ পরিষ্কার করতে। তারপর থেকে আমি সব সময় শিং মাছ এভাবেই পরিষ্কার করি। আর আমার বাসায় শিং মাছ সব সময় লাগে, কারণ আয়েশা শিং মাছের তরকারি অনেক পছন্দ করে। আজকে যেহেতু শিং মাছ এনেছি, ভাবলাম আমার নতুন গৃহিণী আপুরা যারা জানেন না তাদের জন্য এই টিপসটি অনেক বেশি উপকারে আসবে। পেঁপের সবটুকু ছাল আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন আমি মিহি করে সবটা ব্লেন্ড করব। দেখুন আমি পেঁপের ছালটাকে খুব সুন্দর করে মিহি করে নিয়েছি। এখন সবটুকু শিং মাছের উপরে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব অল্প একটু ভিনেগার, যেটা আমরা সাদা সিরকা বলি। পেঁপে কিন্তু খুবই উপকারী। এই পদ্ধতি ছাড়াও যদি আপনারা শিং মাছ পরিষ্কার করতে চান, পেঁপের যে পাতা আছে পেঁপের পাতা দিয়েও কিন্তু শিং মাছ খুব সুন্দর পরিষ্কার হয়। এখন আমার কাজ হচ্ছে হাতের সাহায্যে পেঁপের ছাল আর শিং মাছকে মাখা। 5 থেকে 6 মিনিট সময় লাগবে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন শিং মাছ একদম সাদা হয়ে গেছে। একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। শিং মাছের কালারটা দেখুন এখন থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে, আর পেঁপের কালারটা কালচে হয়ে যাচ্ছে, যেহেতু শিং মাছ থেকে ময়লাটা বের হচ্ছে। শিং মাছ কিন্তু খুবই মজার মাছ। ডাক্তারের কাছে গেলে দেখবেন রোগীদের প্রথম খাবার হিসেবে শিং মাছ দেয়। আর এখনকার দিনে বেশিরভাগ চাষের মাছ পাওয়া যায়, আর চাষের মাছগুলো অনেক বেশি কালো থাকে। দেশি মাছের কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। এই কালো হওয়ার কারণে খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আমার মাছগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি সাদা পানি দিয়ে ধুয়ে নিব। আশা করছি নতুন গৃহিণী আপুরা যারা আছেন বা আমার পুরনো গৃহিণী আপুরা যারা আছেন, শিং মাছ পরিষ্কার করার এই টিপসটি জানেন না, তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন দৈনিক কাজ অনেক সহজ হয়ে যাবে, আর সংসারের কাজ কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে। ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার উপকারে এসেছে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এখন চলুন শিং মাছ কিভাবে পরিষ্কার করব সেটা একটু দেখাই। আমরা কিন্তু শিং মাছ সবাই এমনিতেই খেয়ে ফেলি। শিং মাছের এই পাশে গাঁটটার কাছে একটা রগ থাকে, সেটা কিন্তু অনেকেই কাটে না। একটা ছুরির সাহায্যে এই সাইডটা লম্বালম্বি করে কেটে দেখবেন একটা রগ থাকে, সেটা অবশ্যই ফেলে দিবেন। এটা নিয়ে কিন্তু খাওয়া যাবে না। আমিও কিন্তু আগে এই রগটা না ফেলে খেয়ে ফেলতাম। যখন থেকে শুনেছি এই রগটা ফেলে খেতে হয়, তখন থেকে কিন্তু এই সাইডটা আমি কেটে তারপর রগটা ফেলে তারপর রান্না করি। আপনারা চেষ্টা করবেন এভাবে একটা লম্বা লম্বা ছুরি দিয়ে কেটে এখানে যে রগটা থাকে সেটা বের করে নেওয়ার। আমি 2টা মাছ কেটে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে রগটা বের করবেন। তারপর অফ ক্যামেরায় বাকি যে মাছগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিব। আশা করছি শিং মাছ পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সন্ধ্যার পর রেস্ট নিচ্ছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো শুয়ে না থেকে আমি সকালের জন্য কিছু পরোটার ডো রেডি করে রাখি।
আমি এখানে আটার মধ্যে লবণ দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। লবণ আর তেলটাকে আটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি কুসুম গরম পানি দিব, আর এগুলো মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই ডোগুলো রেডি করার কারণ হচ্ছে আমার বাচ্চারা তো সকালবেলা যা থাকে তা খেয়ে চলে যায়। আমি দেখা যায় বাসায় ফিরে নিজের জন্য আটা গুলিয়ে একটা পরোটা বানাবো, সেটার করা হয় না। মাঝে মধ্যে আমি দোকান থেকে ফ্রোজেন পরোটা খাই, আর ফ্রোজেন পরোটাগুলো আমার কাছে একটু ভালো লাগে না। আর পরোটার খামিটা করা থাকলে বাচ্চারা যখন স্কুলে যায় তখন বেলে শুধু ভেজে দিলে ওরা কিন্তু খেয়ে যেতে পারে। নিজেরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়, ওদেরও ঘুম থেকে তুলতে আমার না হলেও 10 মিনিট সময় লাগে। তারপর ওদের টিফিন রেডি করা, ওদের ব্যাগ রেডি করা, ওদেরকে রেডি করা, আবার নিজে রেডি হওয়া, তখন আর দেখা যায় পরোটা বানিয়ে খাইয়ে দেওয়ার মতো সময় থাকে না। আগে থেকে কিছু রেডি করে রাখলে কষ্টটা অনেক কম হয়, সময়ও বাঁচে। আর যারা ফ্রেশ খাবার খেতে পারেন তাদের সাথে তো আর কোনো কথা নেই। আমি যেহেতু একা চলি, আমার ঘর বাহির সব দিকে একাই সামলাতে হয়, সেজন্য কিন্তু চাপটাও বেশি পড়ে যায়। যখন পারি তখন আমি ফ্রেশ খাওয়ার চেষ্টা করি, আর যখন মনে হয় যে না আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তখন আমি ফ্রোজেন করেই রাখি। আমার কাছে আর দ্বিতীয় অপশন থাকে না। পরোটার ডোটা আমি খুব সুন্দর করে মথে নিয়েছি, এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর পরোটাগুলো বানাবো। যতটা সময় রেস্টে রেখে দিতে পারবেন পরোটার ডোটা ততই বেশি সুন্দর হবে, এবং পরোটাগুলো কিন্তু মচমচে হবে। আচ্ছা, এখানে আরও একটা টিপস শেয়ার করছি। আমাদের বাসায় যখন হুট করে কোনো মেহমান চলে আসে, ফ্রিজে কিন্তু মাছ মাংস থাকে, সেগুলো অনেক শক্ত থাকে, বা আমরা বাসায় রান্না করব, রান্না করার আগে মাছ মুরগি খুলতে ভুলে গেছি, সে অবস্থায় কিন্তু কুসুম গরম থেকে হালকা একটু গরম পানি দিলে মাছ মুরগি দেখবেন 2-3 মিনিটের মধ্যে খুলে যাবে। বেশি গরম পানি দেওয়া যাবে না, বেশি গরম পানি দিলে কিন্তু মাছ এবং মুরগি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের চোখের সামনে কিন্তু আমি প্রমাণ দেখাবো। মুরগিগুলোকে ভিজিয়ে রেখে আমি এখন একটা পিলারের সাহায্যে আলুগুলো ছিলে নিচ্ছি। যাদের বসে কাজ করতে কষ্ট হয়, আমি কিন্তু বসে কাজ করতে পারি না, আমার মেরুদণ্ডে অনেক বেশি ব্যথা করে। সিজারের পর থেকে এই সমস্যাটা ভোগ করি। আমি কিন্তু আমার যখন কোনো কিছু ছিলানোর প্রয়োজন পড়ে, এই যে পিলারটা দেখছেন, এটা দিয়ে খুব সুন্দর করে ছিলে ফেলি। এটা রান্নাঘরের প্রত্যেকটা গৃহিণীর কাছে থাকা প্রয়োজন, খুব তাড়াতাড়ি সবকিছু ছিলা যায়। আর ছিলার সময় কিন্তু নিচে একটা টাওয়াল দিয়েছিলাম। আমি আলুর ছোলকাগুলো এটার মধ্যেই ফেলেছি, এখন ডাস্টবিনে ফেলে দিলাম। রান্নাঘরটাও কিন্তু ময়লা হলো না। আর দেখুন, আলুগুলো ছুলতে ছুলতেই মুরগিগুলোর বরফ ছেড়ে দিয়েছে। এখন আমি মুরগিগুলো কেটে নিব। কাটাকাটির কাজগুলো আমাকে করতে দেখেন না, সেগুলো খালাই করে রাতের বেলা যেহেতু রান্না করছি, দিনের বেলার চাপ কমানোর জন্য, সেই জন্য আমি এখন কেটে নিচ্ছি। 2-3 দিন ধরে আমি খুব অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে যে কথাগুলো বলছি খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি, কথা দেখবেন নাকের মধ্যে লেগে যাচ্ছে, তারপরেও ভয়েসটা দিয়ে ভিডিওটা ছাড়ার চেষ্টা করেছি। গত ভিডিওটা যে আপলোড করেছিলাম, আমার বাড়ি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। বাড়িটা যে আপনাদের সাথে শেয়ার করেছি, কম সংখ্যক লোক পছন্দ করেছেন, আর বেশি কিন্তু অপছন্দ করেছেন, কারণ 27,000-28,000 ভিউর মধ্যে 800 আর 900 লাইক পড়েছে। চিন্তা করেন মানুষ কতটা হিংসে করে। একটা লাইক দিলে কি হয়, মানে আমি চিন্তা করেছি যে 27-28,000 মানুষ দেখেও 700 আর 800 লাইক পড়তে এত কষ্ট হয়। যাই হোক, কোনো সমস্যা নেই। যারা হিংসা করেন তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, কথা বলতে বলতে আমি মুরগিটা কেটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি, তারপর চুলায় বসিয়ে দিব। রাতের বেলা যদি আমি রান্নাটা করে রাখি, দিনের বেলা বিশ্বাস করেন আমার কাজের চাপ মনে হয় অর্ধেক কমে যায়। কারণ আমার 3টা ছেলের স্কুল 3 টাইমে পড়েছে, ছুটিও 3 টাইমে, মানে নিয়ে যাওয়া আসা, তারপর বাসায় এসে দূরের উপরে ঘর গোছানো, রান্না করা, কি যে একটা চাপের মধ্যে থাকে আমি বলে বোঝাতে পারবো না। যেদিন মনে করি আমার রান্না থাকে না, আমার কাছে সেদিন মনে হয় ঘরে কোনো কাজই থাকে না। মুরগির মাংসটা ধোয়ার পর আমি হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি, যখন পানিটা ঝরে যাবে তখন আমি রান্না বসাবো। এক্সট্রা পানিটা যাতে ঝরে যায়, এক্সট্রা পানি থাকলে যখন আপনি কষাতে যাবেন তখন ওই পানি বা মুরগি থেকে যে পানিটা উঠবে অনেক বেশি পানি হয়ে যাবে, তখন কিন্তু মাংসটা ছেড়ে দিবে। চেষ্টা করবেন মুরগির তরকারি বসানোর আগে মুরগি হোক বা মাংস হোক ছেঁকে একটা হাঁড়ির মধ্যে রেখে দিতে, তাহলে দেখবেন কষানোর সময় খুব সুন্দরভাবে মাংসটা কষানো হবে। ছোট ছোট কিছু টিপস মেনে রান্নাঘরের কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কাছেও আপনার সংসারের কাজ খুব সহজ মনে হবে। এখন আমি যে থালা বাসনগুলো জমেছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এখন যে থালা বাসনগুলো ধুচ্ছি, এগুলো যদি আমি সিংয়ের মধ্যে রেখে দিই, আবার রাতে খাবার সময় যে থালা বাসনগুলো থাকবে সেগুলো সিংয়ের মধ্যে রাখলে অনেক বেশি থালা বাসন হয়ে যাবে। তাহলে দেখা যাবে সকালবেলা কোনো কাজে করতে পারবো না, রাতে খাওয়া দাওয়ার
যাওয়ার পর হয়তো বা কিছু হাঁড়ি পাতিল থাকলে আমি রেখে দিব, পরের দিন সকালবেলা খালা এসে ওয়াশ করবে। এখন কাজ করছি, এখনের জন্য রান্নাঘর আমি একদম পরিষ্কার করে ফেলবো। মানে যখন রান্নাঘরের কাজ করবেন সাথে সাথে চেষ্টা করবেন রান্নাঘরও ক্লিন করে নেওয়ার। আপনি যদি ছোট বাচ্চার মা হয়ে থাকেন তাহলে একটা কথা বলতে চাই, আপনি যদি আলসামি করেন তাহলে শেষ, আপনার সংসারের সব কিছুই বরবাদ। আলসামি করা যাবে না। আপনার সংসারকে যদি সুন্দর রাখতে চান, যখনের কাজ তখনই করে নিতে হবে। ফেলে রাখলে দেখবেন পাহাড় সমান হয়ে গেছে, আর তখনই আপনার মাথা গরম হয়ে যাবে। আর মাথা গরম হয়ে গেলে বাচ্চাদের উপরে রাগ দেখানো শুরু করবেন। আসলে কিছু করার নেই, আমরা যেহেতু ছোট বাচ্চার মা, আমাদের সময়গুলো এভাবেই পার করতে হবে। সময় কিন্তু আমাদের জন্য থেমে থাকবে না, সময় সময়ের গতিতেই চলতে থাকবে। আমরা যারা একা হাতে সংসার চালাই তারা কিন্তু অনেক কষ্ট করি, তারপরও কিছু করার নেই, কারণ আমাদের হাতে কোনো দ্বিতীয় অপশন নেই যে আমাদের কাজগুলো কেউ করে দিবে, আমাদের কেউ সাহায্য করবে। আমরা চেষ্টা করতে পারি আমাদের প্রতিদিনের কাজ কিভাবে সহজ হবে, আমাদের চাপ কিভাবে কমবে। দেখুন, হঠাৎ করে যখন রাতের বেলা আমার মনে পড়লো আমি রাতের বেলা এই কাজগুলো করে রাখি, আমি রান্নাটা সেরে রাখি, তাহলে আমি দিনে স্বস্তিতে একটু দিনটা পার করতে পারবো, বাচ্চাদের সময় দিতে পারবো, বা ওদের স্কুলে আসা যাওয়ার পর আমার এসে আর গরমে রান্না করতে হবে না। সেজন্যই কিন্তু আমি পরিকল্পনা করে রান্নাটা করে নিচ্ছি। এখন আমি চাইলে শুয়ে থাকতে পারতাম, যে আমি এখন শুয়ে থাকি পরের দিন করব, কিন্তু পরের দিন যখন অনেক বেশি চাপ হয় তখন মনে হয় আগে কেন আমি কাজগুলো করে রাখলাম না। এমনও একটা সময় ছিল সারাদিন কাজ করতাম আর কান্না করতাম, তখন আর শরীরে একটু ধৈর্য শক্তি ছিল না। এখন আর ওই জিনিসটা হয় না। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন এসেছে, মানুষ বদলায়, এটাই সত্য। এখন আমি সারা দিন কাজ করতে পারি, আমার ক্লান্তিটা আসে না। মাঝে মধ্যে যখন শরীর খারাপ হয় তখন হয়তো বা খারাপ লাগে, কাজ করতে ইচ্ছে করে না। যখন আমি বসে থাকি তখন মনে হয় না বসে থেকে আমি আমার কাজগুলো সেরে ফেলি, তারপর আমি বসে থাকি, কোনো সমস্যা নেই। রান্না হওয়ার পর সব কাজ শেষ করে আমি বাচ্চাদের খাবার খাইয়েছি। এখন ঘুমের আগ মুহূর্তে আমি এই যে পরোটাগুলো বানিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম পরোটা বানিয়েও রেখে দিতে পারেন। আমি বানিয়ে রাখবো না, এভাবে বাঙ্গা দিয়ে একটা বক্সে রেখে দিব। সকালবেলা যখন খাবো তখন আমি বেলে পরোটা বানিয়ে ফেলবো। আর এভাবে রাখলে কিন্তু পরোটা আমরা যখন নগদ পরোটা বানাই ওরকমই হয়। আমি এটা না হলেও 4-5 দিন খেতে পারবো, একদম টেনশন মুক্ত। আর যাদের হাতে সময় আছে, যারা টাটকা খাবার খেতে চান, তারা অবশ্যই টাটকা খাবার খাবেন। মাঝে মধ্যে যখন দেখবেন সময় কুল পাচ্ছেন না, তখন এভাবে করে রাখতে পারেন। এখন আমি সবগুলো পরোটার খামিকে বক্সে রেখে দিচ্ছি, কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়। আর এগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো, সকালে যখন খাবো একটা একটা খুলে তারপর বেলে ভেজে নেব। আমি পরোটা বানানোর পর ওই পাশে আয়শা মনেও পরোটা বানাচ্ছে, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাকে কেন পরোটা বানাতে দিলাম না। তারপর আয়শার জন্য আবার একটু আটার গুলা বানিয়ে দিলাম, সে এটা দিয়ে পরোটা বানাচ্ছে। আর এটা নাকি তার ভাইরা সকালে খেয়ে স্কুলে যাবে। আমার এই ছোট ছোট টিপসগুলো আজকে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। চলুন আপনাদের আয়েশা মনি কেমন পরোটা বানিয়েছে সেটা একটু শেয়ার করি। মাশাআল্লাহ, চেষ্টা করেছে, এটাই কিন্তু অনেক কিছু। আমার মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।